ওকে, তো তাহলে আমরা কন্টিনিউ করব, তাই তো। হারমোনিক অসিলেটর আমরা আলোচনা করছি। তো হারমোনিক অসিলেটর তাহলে কাকে বলে আমরা আগের দিন দেখেছি, ঠিক আছে। হারমোনিক অসিলেটর কাকে বলবো না, যদি দেখা যায় যে তার উপর অ্যাপ্লাইড ফোর্স যেটা হবে এফএক্স দ্যাট প্রপোর্শনাল টু মাইনাস এক্স যদি হয়, তাহলে তাকে আমরা বলছিলাম হারমোনিক অসিলেটর। আর এর ক্লাসিক্যাল ইন্টারপ্রিটেশন কি হয় সেটাও আমরা কিন্তু দেখেছি। এবার আমরা যদি এর কোয়ান্টাম অ্যানালিসিস করতে চাই, ওকে, কোয়ান্টাম ডাইনামিক্স অফ এ SHO সিম্পল হারমোনিক অসিলেটর আমরা যদি করতে চাই, তাহলে কোয়ান্টাম মেকানিক্সের ম্যাথমেটিক্যাল টুল কোনটা? ফার্স্ট হচ্ছে তোমাকে যেটা করতে হবে, শ্রোডিঞ্জার ইকুয়েশন কনস্ট্রাক্ট করতে হবে। শ্রোডিঞ্জার ইকুয়েশন, তো এখন শ্রোডিঞ্জার ইকুয়েশন বলতে আমরা যদি শুধু টাইম ইন্ডিপেন্ডেন্টটাই সলভ করি, টাইম ইন্ডিপেন্ডেন্টটা, তাহলে টাইম ডিপেন্ডেন্ট পার্টটা তো আমরা জানি, তাই না। টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন সেটা তো আমরা জানি। শুধুমাত্র আমাকে কি করতে হবে, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কনস্ট্রাক্ট করতে হবে, তারপর তাকে সলভ করতে হবে। তাহলে সেটা করার জন্য কিসের প্রয়োজন হয়? টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্টটাকে কনস্ট্রাক্ট করার জন্য একটা সিস্টেমের কোন প্যারামিটারটা জানতে হয় বলো? আগের দিন বলছিলাম আমরা, হ্যাঁ, কোন প্যারামিটারটা জানতে হবে শ্রোডিঞ্জার ইকুয়েশন কনস্ট্রাক্ট করার জন্য? পোটেনশিয়াল এনার্জি, এক্স্যাক্টলি, পোটেনশিয়াল এনার্জি। ওকে, তো পোটেনশিয়াল এনার্জি হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে কত হয়? 1D হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে হাফ অফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, তাই তো। হাফ অফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কি হচ্ছে? মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টুয়াইস এম ডেল টু সাই বাই ডেল এক্স টু প্লাস ভি সাই মানে হচ্ছে হাফ অফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার অফ সাই ইকুয়াল টু ই সাই। ক্লিয়ার? তাই তো। তো তাহলে দেখো, একটা ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশনটা লিখেছি। এবারে আমরা কি করতে পারি, এটাকে একটু অ্যারেঞ্জ করে লিখতে পারি এভাবে, যে ডেল টু সাই বাই ডেল এক্স টু প্লাস টুয়াইস এম বাই এইচ কাট স্কোয়ার। তাহলে কি হবে, ই মাইনাস হাফ অফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার অফ সাই ইকুয়ালস টু 0। ওকে, বা আমি আরো সিম্পলিফাই করে নিলাম, ডেল টু সাই বাই ডেল এক্স টু প্লাস টুয়াইস এম ই বাই এইচ কাট স্কোয়ার মাইনাস এখানে কত হচ্ছে এম স্কোয়ার ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার অফ সাই ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে আমার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। এবারে এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে। তাহলে সলভ করার আগে আমাকে ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করে নিতে হবে, তাই না। অর্থাৎ এখানে অনেক প্যারামিটারগুলো আছে, অনেক কনস্ট্যান্ট প্যারামিটারগুলো আছে, সেগুলোকে আমাকে একটু সিম্পলিফাই করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ফার্স্ট যেটা আমরা করব সেটা হচ্ছে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন। কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন, অর্থাৎ এই যে ইকুয়েশনটা এটা লেখা হয়েছে কার রেসপেক্টে, সাই ফাংশন অফ এক্স। তো আমরা কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করব এক্স থেকে একটা নিউ কোঅর্ডিনেট কিউ
যেখানে কিউ উইল বি সাম আলফা এক্স। ঠিক আছে, এক্স কে আমরা একটা নিউ কোঅর্ডিনেটে ট্রান্সফর্ম করলাম, যেখানে কিউ হচ্ছে কিউ ইকুয়াল টু আলফা এক্স। এবার এই আলফাটা হচ্ছে ফ্রি প্যারামিটার। ফ্রি প্যারামিটার মানে কি না, আলফা একটা কনস্ট্যান্ট, বাট কনস্ট্যান্টটাও যে কত হবে সেটা আমি আমার সুবিধাজনকভাবে চুজ করবো আর কি। ঠিক আছে, কনস্ট্যান্ট তো যা খুশি হতে পারে, যে কোনো কনস্ট্যান্টই এরকম কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনকে স্যাটিসফাই করতেই পারে, কিন্তু আমি আমার সুবিধা মতো আলফাটা চুজ করব, যাতে আমার যেটা পারপাস, যে ইকুয়েশনটাকে আমি একটু সিম্পলিফাইড ফর্মে লিখতে পারি। ওকে, তো সেক্ষেত্রে ফার্স্ট আমরা যদি লিখি ডেল সাই বাই ডেল এক্স, এটা কি লিখতে পারি, ডেল সাই বাই ডেল কিউ ইন্টু ডেল কিউ বাই ডেল এক্স, so that is equal to alpha del psi by del q. Then del 2 psi by del x2 equal to alpha del psi by del q2 into del q by del x. So alpha square del 2 psi by del q2. এবার এইটাকে আমরা যদি এই ইকুয়েশনে পুট করি তাহলে এরকম আসছে যে আলফা স্কোয়ার del 2 psi by del q2 plus twice me by h cut square minus m square omega square x square এর জায়গায় আমরা লিখতে পারি q by alpha, মানে q square by alpha square, ওকে, q square by alpha square of psi that is equal to 0. ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস বোধহয় আমি মিস করে গেছি, এখানে একটা এইচ কাট স্কোয়ার ছিল, তাই না, এম স্কোয়ার ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার বাই এইচ কাট স্কোয়ার ছিল না এখানটা। তো তাহলে এখানেও আলফা স্কোয়ার এইচ কাট স্কোয়ার হবে। আবার এটাকে তাহলে এরকম লিখতে পারি যে ডেল 2 সাই বাই ডেল কিউ টু প্লাস টোয়াইস এম ই বাই আলফা স্কোয়ার এইচ কাট স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই alpha to the power 4 h cut square and q square আছে of psi equal to 0. এবারে দেখো আমার ইকুয়েশনটা আগে ছিল x এর রেসপেক্টে, এটা ছিল, তাকে আমি ট্রান্সফর্ম করে q রেসপেক্টে নিয়ে নিলাম। আমার পারপাসটা কি বলছিলাম বলো, পারপাস কি এই ট্রান্সফরমেশনের? হ্যালো, ডাইমেনশনলেস উদ্দেশ্য হচ্ছে যে সিম্পলিফাই করা। ঠিক আছে, তো আমি বলেছিলাম যে আলফাটা আমি আমার ইচ্ছে মতো চুজ করব যাতে ইকুয়েশনটা সিম্পলিফাইড হয়। তো সেখানে আমি এমন আলফাটা চুজ করলাম যাতে এই পার্টটা 1 হয়। ওকে, এই পার্টটা 1 হয়। তাহলে এটা যদি 1 হয় তাহলে দেখো আমরা বলতে পারি তাহলে আলফা টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এম স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই এইচ কাট স্কোয়ার, বা আলফা ইকুয়াল টু কত প্লাস মাইনাস রুট ওভার এম ওমেগা বাই এইচ কাট। ঠিক আছে, তাহলে আলফাটা আমি এরকম চুজ করলাম, আলফার ভ্যালুটা আমি এটা চুজ করলাম, তার ফলে কি হবে, এটা 1 হয়ে গেছে। আচ্ছা, আর এইটা একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে আমি ধরলাম ল্যামডা, অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু twice m e by alpha square h cut square। তাহলে আমার ইকুয়েশনটা কি হচ্ছে, del 2 psi by del q2 plus lambda minus q square of psi equal to 0, এটা ঠিক আছে, del 2 psi by del q2 plus lambda minus q square of psi equals to 0, এরকম একটা ইকুয়েশন আমরা পেলাম, যেটা দেখো আগের চেয়ে সিম্পলিফাইড। হ্যাঁ সরি, কিটা টমেটো আছে, হ্যাঁ কইরো আদা এরকম একটা দিয়ে প্লাস কর ওকে, ঠিক আছে।
তাহলে এই ইকুয়েশনটা কি হয়, অনেকটাই সিম্পলিফাইড ইকুয়েশন, ঠিক আছে, অনেকটাই সিম্পলিফাইড ইকুয়েশন, কিন্তু স্টিল এটাকে আরো আমাকে সিম্পলিফাইড করতে হবে এটাকে সলভ করার জন্য। তো এই অবধি তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, বলো কেউ কিছু বলার আছে কিনা? হ্যাঁ মানে বলো কি বলছো, আলফা কেন ধরলাম? না তার ফলে দেখো এটা এই এমনিতে দেখো আমরা যে ট্রান্সফরমেশন করব সেটা অবশ্যই লিনিয়ার ট্রান্সফরমেশন হবে, এটা ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড হচ্ছে আলফাটা আমি ধরেছি যে একটা এমন প্যারামিটার যেটা আমি আমার সুবিধা মতো চুজ করবো, যেটা শেষে গিয়ে করলাম, ঠিক আছে। তো তার ফলে দেখা যাচ্ছে যে আমার ইকুয়েশনটাকে এই ফর্মে আমি আনতে পারছি, আমার উদ্দেশ্য তো সলভ করা ইকুয়েশনকে, তো এই জন্য ইকুয়েশনকে সলভ করলাম এইভাবে আমরা আনার জন্য আর কি, ঠিক আছে। আচ্ছা আর কোনো কোশ্চেন আছে নাকি বলো, স্টিল এখানে অনেক কিছু বলার আছে আমি বলবো। হ্যাঁ আর কোনো কোশ্চেন? আচ্ছা এবারে দেখো যে এই আলফা যেটা আছে, এই যে আলফা, ইন্টারেস্টিংলি আলফার কিন্তু একটা আইডেন্টিটি আমরা এখানে পেয়ে যাবো। কিরকম দেখো, আমরা ক্লাসিক্যালি যদি দেখি, ক্লাসিক্যালি গ্রাউন্ড স্টেট অফ এ হারমোনিক অসিলেটর কত হয় বলো? 0 হয়। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে কি দেখতে পাই, কত হয়? ই নট হাফ এইচ কাট ওমেগা, হ্যাঁ, দ্য গ্রাউন্ড স্টেট অফ এ কোয়ান্টাম হারমোনিক অসিলেটর, এটা আমরা দেখেছি। এবারে যেটা হচ্ছে, তাহলে ক্লাসিক্যালি যদি আমি মডিফাই করতে যাই, যে 0 তো হবে না, মানে আমরা দেখছি যে হারমোনিক অসিলেটর 0 হচ্ছে কি, যে এখানে যদি স্টপ থাকে তাহলে 0 হবে, যেটা ক্লাসিক্যাল বলছে, ক্লাসিক্যাল মেকানিক্স বলছে যে হ্যাঁ অ্যাটলিস্ট কি হতে পারে, যে পার্টিকেলটা রেস্টে থাকলো তোমার ইকুইলিব্রিয়াম পজিশনে, তাহলে তার টোটাল এনার্জি 0 হয়ে গেছে। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের সঙ্গে আমি যদি একটা মানে ব্যালেন্সে আসতে চাই, তাহলে আমরা কি ভাববো ক্লাসিক্যালি, যে সে একটা সার্টেন অ্যাম্পলিটিউডের মধ্যে অসিলেট করবে ইভিন ইন দ্য গ্রাউন্ড স্টেট, তাই তো নাকি? মানে অ্যাজ পার ক্লাসিক্যাল থিওরি আমরা দেখছি এনার্জি 0 হচ্ছে, কিন্তু ইন প্র্যাকটিস আমি যদি কোয়ান্টাম মেকানিক্সের সঙ্গে তাকে কম্প্যাটিবল করতে চাই, দিয়ে যদি ভাবতে চাই যে ফেনোমেনাটা কি ঘটছে, না অ্যাটলিস্ট একটা মিনিমাম অ্যাম্পলিটিউডে সে অসিলেট করবে, সেই অ্যাম্পলিটিউডটাকে বলা হয় ক্লাসিক্যাল অ্যাম্পলিটিউড, আমি নাম দিলাম এক্সসি, ক্লাসিক্যাল অ্যাম্পলিটিউড। তাহলে সেই অনুযায়ী আমরা যদি কম্পেয়ার করি, তাহলে কি হবে, হাফ অফ এম ওমেগা স্কোয়ার এক্সসি স্কোয়ার, দিস ইজ দ্য এনার্জি স্কেল, ঠিক আছে, এনার্জি স্কেল এটাকে যদি আমরা অ্যাপ্রক্সিমেট করি এর কোয়ান্টাম গ্রাউন্ড স্টেটের সঙ্গে, যদি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল করি, তাহলে যেটা দেখতে পাবো যে এক্সসি কত হচ্ছে, এক্সসি হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার এইচ কাট বাই এম ওমেগা, এখানে কত ছিল, রুট ওভার এম ওমেগা বাই এইচ কাট, আর এটা কত হয়েছে, প্লাস মাইনাস এইচ কাট বাই এম ওমেগা, মানে অ্যাকচুয়ালি আলফাটা হচ্ছে কি 1 বাই এক্সসি রেসিপ্রোকাল অফ ক্লাসিক্যাল অ্যাম্পলিটিউড, রেসিপ্রোকাল অফ ক্লাসিক্যাল অ্যাম্পলিটিউড, রাইট। তাহলে আলফা মানে কোইন্সিডেন্টলি আলফার একটা আইডেন্টিটি আমরা এখানে পেয়েছি, সেটা হচ্ছে কি রেসিপ্রোকাল অফ ক্লাসিক্যাল অ্যাম্পলিটিউড। সো আমরা এই যে কিউ লিখছি না, কিউ ইকুয়াল টু কি লিখছি, আলফা এক্স, সো এটা অ্যাকচুয়ালি কি এক্স বাই এক্সসি, তাই তো। তার মানে দিস কিউ equal to x by xc, that means reduced parameter, reduced coordinate,
reduced coordinate with respect to classical amplitude। অর্থাৎ আমরা যে কোঅর্ডিনেটে ট্রান্সফর্ম করলাম x কে আমরা q তে ট্রান্সফর্ম করেছি, সেটা যদি বেসিক্যালি আমরা দেখতে চাই সেটা আসলে কিছুই না, এটা হচ্ছে কি রিডিউসড কোঅর্ডিনেটে আমরা কিন্তু ট্রান্সফর্ম করেছি। যদিও আননোয়িংলি আমরা কিন্তু শুরুতে এরকম ধরে নিইনি, আমরা জাস্ট আলফাটাকে একটা ফ্রি প্যারামিটার ধরেছিলাম। বাট আমাদের পারপাসটা যেটা সিম্পলিফাই করা, সেটা তখনই অ্যাচিভ হচ্ছে না যখনই এই কিউটা কিন্তু একটা রিডিউসড কোঅর্ডিনেট হয়ে যাচ্ছে, রিডিউসড কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু দ্য ক্লাসিক্যাল অ্যাম্পলিটিউড। ওকে ওকে, তো তাহলে এই রিডিউসড কোঅর্ডিনেটের রেসপেক্টে আমার ইকুয়েশনটা হচ্ছে এটা, যে সাই ডবল প্রাইম কিউ প্লাস ল্যামডা মাইনাস কিউ স্কোয়ার অফ সাই কিউ ইকুয়াল টু 0। এবারেও এই ইকুয়েশনকে তোমরা সলভ করতে পারবে? ক্যান ইউ সলভ দিস ওয়ান ডিরেক্টলি? ক্যান ইউ সলভ দিস ওয়ান ডিরেক্টলি? পারবে কি বলো? না স্যার, সিরিজ সলিউশন লাগবে। সিরিজ সলিউশনে কি করতে পারবে সেটাও একটা ব্যাপার। দেখো, এটাকে সিরিজ সলিউশন ডিরেক্টলি করা সম্ভব নয়, তার জন্য এখানে আমরা অ্যাপ্রক্সিমেট সলিউশন নেব। তো অনেক ধরনের অ্যাপ্রক্সিমেশন আমরা নিতে পারি, তোমরা পরেও পড়বে যে শ্রোডিঞ্জার ইকুয়েশনকে সলভ করার জন্য অনেক অ্যাপ্রক্সিমেশন মেথড ইন কোয়ান্টাম মেকানিক্স ইন্ট্রোডিউস করা হয়েছে। এখানে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে কি অ্যাসিম্পটোটিক সলিউশন। অ্যাসিম্পটোটিক সলিউশন, ঠিক আছে? অ্যাসিম্পটোটিক সলিউশন মানে কি? দ্য সলিউশন at the higher value of the coordinate, অর্থাৎ psi q it will go to the asymptotic of psi, মানে asymptotic solution of psi a, মানে asymptotic solution of q when q tends to infinity। তাহলে psi a যেটা, এটা কিন্তু জেনারেল সলিউশন নয়, এটা কি সলিউশন? এটা হচ্ছে অ্যাসিম্পটোটিক সলিউশন। অর্থাৎ q যখন হাই, at the হায়ার ভ্যালু অফ কিউ, সাই কিউ যে সলিউশনটা সেটাকে বলছি আমরা সাই এ অ্যাসিম্পটোটিক সলিউশন। আচ্ছা, তাহলে অন্য সময় সলিউশন কি হবে? এই যে ইকুয়েশনটা আমাকে শুধুমাত্র, আমার তো কাজ এটা নয় যে শুধুমাত্র আমি অ্যাসিম্পটোটিক সলিউশনই নেব, এটা তো আমার কাজ নয়। আমার কাজ কি? একটা কমপ্লিট সলিউশন বার করা। তো আমরা অ্যাসিম্পটোটিক সলিউশনটা এইভাবে বললাম, কিন্তু কমপ্লিট সলিউশনটা কি হবে? তো তারপরে যেটা করা হয় যেটা হচ্ছে কমপ্লিট সলিউশন, যেটা কমপ্লিট সলিউশন যেটা হবে সেটা হচ্ছে সাই কিউ ইট উইল বি সাই এ কিউ ইন্টু এ মডুলেটিং ফ্যাক্টর এফ কিউ। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন মেথড। যে আমরা যেহেতু ডিরেক্ট সলভ করতে পারছি না, আমরা কি করব? প্রথম অ্যাসিম্পটোটিক সলিউশন নিয়ে নেব সাই এ কিউ, তারপরে কমপ্লিট সলিউশনটা হবে অ্যাসিম্পটোটিক সলিউশন ইনটু সাম মডুলেটিং ফ্যাক্টর এফ কিউ। ওকে, তাহলে আমার কাজ হবে প্রথম অ্যাসিম্পটোটিক সলিউশন বার করা, তারপর আবার এফ কিউ বার করা, দিলেই কিন্তু আমি কমপ্লিট সলিউশনটা পেয়ে যাব। ওকে, তাহলে অফকোর্স এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এফ কিউ টেন্স টু 1 যখন কিউ টেন্স টু ইনফিনিটি। ওকে, if q tends to 1 যখন q tends to infinity। এটা হচ্ছে কমপ্লিট সলিউশন। তার কারণ দেখো, তোমরা নিজেরাই দেখতে পাবে এখানে q tends to infinity করে দিলে psi tends to psi a q, তাই জন্য। তাহলে ফার্স্ট কাজ কি হবে আমার বলো? এই psi a q কে বার করা। তাহলে অফকোর্স যদি q tends to আমি ইনফিনিটি ধরি, তাহলে ল্যামডা উইল বি লেস দেন কিউ স্কোয়ার ইন দ্যাট লিমিট। তাহলে সেক্ষেত্রে
আমরা ইকুয়েশনটা পাবো যেটা সাই এ ডবল প্রাইম কিউ মাইনাস অফ কিউ স্কোয়ার সাই এ কিউ ইকুয়াল টু 0। তাই তো? বলো কি সবাই বুঝতে পারছো তো নাকি? আরেকবার বলুন। মানে আমরা যদি ধরে নিই যে কিউ টেন্ডস টু ইনফিনিটি, তাহলে ল্যামডা কিউর চেয়ে তো অনেক ছোট হয়ে যাবে, তাহলে ল্যামডাকে আমরা নেগলেক্ট করব, দিয়ে ইকুয়েশনটা লিখব, তাই না? এই যে এই ইকুয়েশনে তুমি ল্যামডাকে নেগলেক্ট করে দাও, তাহলে কি আসবে? এটা আসবে। নাও দিস ইকুয়েশন ইজ ভেরি পপুলার ইকুয়েশন, এবং এর সলিউশন যেটা হয় প্লাস মানে এটা হয় এ ই টু দি পাওয়ার প্লাস মাইনাস কিউ স্কোয়ার বাই 2। ওকে, অফকোর্স ইন দ্য লিমিট কিউ টেন্ডস টু ইনফিনিটি। এর সলিউশন এটা হয়, সাই এ কিউ উইল বি লাইক দ্যাট। তাহলে টোটাল সাই কিউ কত হওয়া উচিত? এ ই টু দি পাওয়ার প্লাস মাইনাস কিউ স্কোয়ার বাই 2 এফ কিউ, এটা হওয়া উচিত। অর্থাৎ প্লাস দিয়ে একটা সলিউশন হবে আর মাইনাস দিয়ে আরেকটা সলিউশন। কিন্তু ওয়েভ ফাংশনের একটা প্রপার্টি হচ্ছে, যদি কিউ টেন্ডস টু প্লাস মাইনাস ইনফিনিটি হয়, তাহলে সাই কিউ শুড টেন্ডস টু 0। এটা তোমরা পড়েছো প্রপার্টি অফ এ ওয়েভ ফাংশন, প্রপার্টি অফ এ ভ্যালিড ওয়েভ ফাংশন। একটা ভ্যালিড ওয়েভ ফাংশনের একটা এইটা প্রপার্টি। কিন্তু যদি প্লাসটা নিয়ে নিই না, এই যে ই টু দি পাওয়ার প্লাস কিউ স্কোয়ার বাই 2 যদি নিয়ে নিই, তাহলে এই প্রপার্টি হোল্ড করছে না, কারণ ইনফিনিটি হয়ে যাচ্ছে। তো সেই জন্য দ্য ফিজিক্যালি অ্যাকসেপ্টেড সলিউশন, ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল সলিউশন সেটা কিন্তু মাইনাসটা শুধুমাত্র, অর্থাৎ সাই কিউ ইকুয়াল টু এ এফ কিউ ই টু দি পাওয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 2। কেন প্লাসটা নিলাম না বুঝতে পারছো তো? হ্যাঁ বলো। মাইনাসটা কেন স্যার আরেকবার বলুন। মানে প্লাসটা তুমি যদি নাও তাহলে ওই কন্ডিশনটা হোল্ড করছে না। দেখো কিউ টেন্ডস টু প্লাস মাইনাস ইনফিনিটিতে সাই কিউ মাস্ট বি 0। তুমি এখানে কিউর জায়গায় প্লাস ধরে, মানে এই টু দি পাওয়ার প্লাস কিউ স্কোয়ার বাই 2 ধরে যদি কিউতে ইনফিনিটি বসাও, দেখো সাই ইনফিনিটি হয়ে যাবে। হ্যাঁ স্যার। ওই জন্য আমরা ওটা ফিজিক্যালি অ্যাকসেপ্ট করতে পারি না, ওই জন্য মাইনাসটা অ্যাকসেপ্ট করেছি। তো ফিজিক্যালি অনলি ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল সলিউশন ইজ দিস ওয়ান। ঠিক আছে, বাকিরাও ইন্টারেক্ট করো। হ্যাঁ, আমি তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না, তো তোমাদের অসুবিধা থাকলে অবশ্যই ইন্টারেক্ট করো। অফলাইন হলে কি হচ্ছে, তোমাদের দেখতে পেতাম, আমি কোশ্চেন করে বুঝতে পারতাম তোমাদের এক্সপ্রেশন। ঠিক আছে, ওকে। সো তাহলে ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল সলিউশন হচ্ছে কি এইটা, এ এফ কিউ ই টু দি পাওয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 2। এবারে আমার টাস্ক যেটা হবে সেটা হচ্ছে কি এই এফ কিউটাকে বার করা। তাহলে এটার জন্য কি করব আমরা, এই সলিউশনটাকে মানে যতটা ফর্মে আমরা পেয়েছি আপাতভাবে, যতটা পেয়েছি আমরা এতক্ষণ অবধি, এই ইকুয়েশনটাকে সরাসরি আমরা মেন ইকুয়েশনে বসিয়ে দেবো, একদম যে প্রিন্সিপাল ইকুয়েশন, অর্থাৎ এইটা ল্যামডা মাইনাস কিউ স্কোয়ার অফ সাই কিউ ইকুয়াল টু 0। এখানে বসিয়ে দিয়ে আমরা এফ কিউর ভ্যালুটা পেয়ে যেতে পারি, এফ কিউর সলিউশন পেয়ে যেতে পারি। তাহলে প্রথম আমরা যদি সাই কিউ বার করি, সাই প্রাইম কিউ কি হবে, ফার্স্টে এ থাকবে, এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ওকে, ই টু দি পাওয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 2। তারপরে আসবে কি মাইনাস কিউ এ ই টু দি পাওয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 2 এফ কিউ, তাই তো? তো তার মানে
a f prime q e to the power minus q square by 2 minus q of psi q, তাই তো? বুঝতে পারলে? এটাই তো psi q ছিল। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে psi ডবল প্রাইম q কত হবে? একটা আসবে a f ডবল প্রাইম q e to the power minus q square by 2, আর একটা আসবে মাইনাস q f prime q e to the power minus q square by 2, দুটো টার্ম এলো। মাইনাস একটা আসবে কি q ডেরিভেটিভ মানে psi q, মাইনাস q পড়ে থাকবে psi prime q, এটা আসবে। এবারে আমরা যেটা করব psi prime q এর ভ্যালু বসিয়ে দেবো এখানে। সো ইকুয়াল টু a f ডবল প্রাইম q e to the power minus q square by 2 minus q f prime q e to the power minus q square by 2 minus psi q মানে কত? a f q e to the power minus q square by 2 আর মাইনাস q psi prime q মানে এটা যেটা আগে বেরিয়েছিল, অর্থাৎ a f prime q e to the power minus q square by 2, তারপর মাইনাস q psi q মানে আবার a f q e to the power minus q square by 2। জাস্ট ভ্যালুগুলো পুট করলাম আর কি। হ্যাঁ, এখানে প্যানিক হওয়ার কিছু নেই, তোমরা খাতায় যখন করবে নিজের মতো করে বসাবে। তো এখানে আমরা কমন নিয়ে নিলাম। ফার্স্ট যেটা কমন আসবে a টু দি পাওয়ার মাইনাস q স্কোয়ার বাই 2, এটা প্রত্যেকটা টার্মে আছে, কমন নিয়ে নিলাম। এরপরে দেখো প্রথম f ডবল প্রাইম q, তো f ডবল প্রাইম q একটাই আছে, তারপর আছে f প্রাইম q, তাহলে এখানে একটা f প্রাইম q আছে, এখানে আর একটা f প্রাইম q আছে, তার আগে q আছে আর কি, তাহলে মাইনাস 2q f প্রাইম q, ঠিক আছে এইটা। এরপরে আসছি এফ কিউ কটা আছে? এখানে আছে একটা, আর এখানে আছে একটা, মানে আছে কত? মাইনাস এফ প্রাইম কিউ, সরি মাইনাস এফ কিউ আর প্লাস কিউ স্কোয়ার, আর এখানে আছে প্লাস কিউ স্কোয়ার অফ এফ কিউ, এই জিনিসটা আছে তো? এই যে এইটা মাইনাস কিউ মিলে প্লাস কিউ, এটা। তাহলে এইটাকে আমরা এবার এই ইকুয়েশনে বসাবো। কোথায়? এই যে ইকুয়েশন বসাবো। তাহলে তোমরা দেখো, আমরা যদি বসাই তাহলে সাই ডবল প্রাইম কিউর জায়গায় এটা আসবে a টু দি পাওয়ার মাইনাস, এক মিনিট, হ্যাঁ আমি একটু পরে ফোন করছি, হ্যাঁ ক্লাসে আছি। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে মাইনাস কিউ স্কোয়ার বাই 2 যদি কমন নিয়ে নিই, তাহলে যেটা হচ্ছে কি এফ ডবল প্রাইম কিউ, তারপরে আছে কি মাইনাস 2q অফ এফ প্রাইম কিউ, তারপরে আছে মাইনাস এফ কিউ প্লাস কিউ স্কোয়ার এফ কিউ, তারপরে আছে কি ল্যামডা মাইনাস কিউ স্কোয়ার অফ এফ কিউ, তার মানে একটা আসবে ল্যামডা অফ এফ কিউ মাইনাস অফ কিউ স্কোয়ার অফ এফ কিউ ইকুয়াল টু 0। মানে সাই ছিল, সাই মানে তো আবার a টু দি পাওয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 2 এফ কিউ, জাস্ট ভ্যালু বসিয়েছি, হ্যাঁ দেখে নাও তোমরা। সো দেখো এখানে কিউ এই টার্ম দুটো থাকবে না, তাহলে আলটিমেট ইকুয়েশনটা দাঁড়াচ্ছে কি দেখো, দুটো টার্মের মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু 0, এই টার্ম একটা এই টার্ম একটা। এবার এই জিনিসটা তো সবসময় 0 নয়, একমাত্র কিউ টেন্ডস টু ইনফিনিটিতে 0, আদারওয়াইজ তো 0 নয় এটা, কিন্তু এই প্রোডাক্টটা সেটা অলওয়েজ 0। তো তার মানে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে অর্থাৎ এফ কিউর যে এক্সপ্রেশন, যেটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মিলিয়ে ওটাই 0 হবে,
মানে অ্যাকচুয়ালি আসবে ইকুয়েশন কি, এফ ডবল প্রাইম কিউ মাইনাস টোয়াইস কিউ অফ এফ প্রাইম কিউ প্লাস ল্যামডা মাইনাস 1 অফ এফ কিউ ইকুয়াল টু 0। এটাই তো, দেখো ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার আমাকে কি করতে হবে, এই ইকুয়েশনটা সলভ করতে হবে। এই ইকুয়েশনটা সলভ করলে আমরা এফ কিউ পাবো, দিলে আমরা কিন্তু কমপ্লিট সলিউশনটা তখনই পাবো। একদম কমপ্লিট সলিউশন যদি পেতে হয় তাহলে আমাকে এই ইকুয়েশন সলভ করতে হবে। নাও দ্য কোয়েশ্চেন ইজ হাউ ক্যান ইউ সলভ ইট, এটাকে কি করে সলভ করবে? এটা তো সিরিজ সলিউশন হয়। The only one way is to find the series solution. তো সিরিজ সলিউশনে আমাকে ফার্স্ট দেখতে হয় কি কোনো সিঙ্গুলারিটি আছে কিনা। কিউ ইকুয়াল টু 0 তে দেখো নো সিঙ্গুলারিটি। তাহলে আমরা পাওয়ার সিরিজ মেথড করব, ফ্রোবিনাস মেথডের প্রয়োজন নেই, না আছে? ফ্রোবিনাস মেথড কখন লাগে, যদি রিমুভেল সিঙ্গুলারিটি থাকে, রাইট? কি অভিষেক জানো তো এটা? তোমরা এটা জানো তো যে কিভাবে সলভ করতে হয়? স্যার হ্যাঁ হ্যাঁ, সিঙ্গুলারিটি মানে হচ্ছে ধরো কিউ ইকুয়াল টু 0 বসালে কোনো টার্ম ডাইভার্জ করছে কিনা এটা দেখতে হয়, মানে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে কিনা। তো আপাতত এই যে কোএফিসিয়েন্টগুলো এফ ডবল প্রাইম কিউ, এফ প্রাইম কিউ বা এফ কিউ, এদের কোনো কোএফিসিয়েন্ট কিন্তু কিউ ইকুয়াল টু 0 তে ডাইভার্জ করছে না। তার মানে আমার পাওয়ার সিরিজ মেথড দিয়ে আমি সলভ করতে পারি, নো নিড টু গো ফর দ্য ফ্রোবিনাস মেথড। যদি সিঙ্গুলারিটি থাকতো তাহলে আমাকে চেক করতে হতো যে এটা রিমুভেল সিঙ্গুলারিটি নাকি ইররিমুভেল সিঙ্গুলারিটি। যদি রিমুভেল সিঙ্গুলারিটি হয় সো ইউ ক্যান গো ফর দ্য ফ্রোবিনাস মেথড। তো এটা আমরা এমনি পাওয়ার সিরিজ সলিউশন নেব। তাহলে আমরা নেব এফ কিউ ইকুয়াল টু সাপোজ সামেশন ওভার কে, কে রানস ফ্রম 0 to infinity a k q to the power k. Now you can put it in the trial solution. এই ট্রায়াল সলিউশনটাকে আমরা ইকুয়েশনে বসাতে পারি। তাহলে যেটা হবে সামেশন ওভার কে কত হবে, a k k into k minus 1 q to the power k minus 2, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে, মাইনাস 2 a k তারপর k q to the power k minus 1 আবার q আছে মানে q to the power k প্লাস lambda minus 1 into ak into q to the power k, this is equal to 0. এবার যেটা আমরা করব সেটা হচ্ছে এরপর মেথডটা কি কি করতে হয় আমাদের এখানে, তোমরাই বলো, তোমরা জানো। কোএফিসিয়েন্ট অফ দ্য হাইয়েস্ট পাওয়ার, অর্থাৎ এখানে হাইয়েস্ট পাওয়ার কি আছে, কিউ টু দি পাওয়ার কে, ঠিক আছে? তো কিউ টু দি পাওয়ার কে এর হাইয়েস্ট পাওয়ার যদি মানে কিউ টু দি পাওয়ার কে এর যেহেতু হাইয়েস্ট পাওয়ার তার কোএফিসিয়েন্ট যদি আমরা ইকুয়েট করি 0 এর সঙ্গে, তাহলে দেখো এখানে কে এর জায়গায় কে প্লাস 2 বসাতে হবে, অর্থাৎ এ কে কে প্লাস 2 কে প্লাস 1 ওকে মাইনাস 2 আচ্ছা 2k প্লাস ল্যামডা মাইনাস 1, ঠিক আছে, মানে এরকম করে দিলাম আমরা, ইন্টু এ কে ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে ল্যামডা মাইনাস 1 আর এখানে হচ্ছে মাইনাস 2k, সো ল্যামডা মাইনাস 2k প্লাস 1 এরকম একটা আসবে, এটা ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, না এখানে এ কে হবে না, এ কে প্লাস 2 হবে, কারণ কে এর জায়গায় কে প্লাস 2 করতে হবে আমাকে এখানটাতে। তো তাহলে এ কে প্লাস 2 এটা কত আসছে, 2k প্লাস 1 মাইনাস ল্যামডা, কারণ মাইনাস হয়ে যাবে উল্টো দিকে গেলে, বাই কে প্লাস 1 ইন্টু কে প্লাস 2, অর্থাৎ রেকারশন ফর্মুলা আমরা পেয়ে গেছি এই পাওয়ার সিরিজের
যে কোএফিসিয়েন্টগুলো আমরা পেলাম, পাওয়ার কোএফিসিয়েন্টগুলো, তাদের রিকারশন রিলেশন এইটা। এরপর আমাদের কাজ কি বলো? এরপর আমাদের কাজ, হ্যাঁ বলো কি বলছো? ফাইন্ড মানে ম্যাচিং ফাংশন বের করা, অর্থাৎ কার এরকম হতে পারে আর কি। তো একটা জিনিস যেটা দেখা গেছে, দেখো ধরো এ কে প্লাস 2 বাই এ কে কত হবে? 2k প্লাস 1 মাইনাস ল্যামডা বাই কে প্লাস 1 ইন্টু কে প্লাস 2। এবার আমরা যদি এটা লিমিট কে টেন্স টু ইনফিনিটি ধরি, মানে ফর হাই ভ্যালু অফ কে, তাহলে যেটা হচ্ছে দেখো দিস উইল ফল অ্যাজ 2 বাই কে, মানে 2 কে রেসপেক্টে আমি ল্যামডা 1 কে নেগলেক্ট করে দেবো, এখানে 1 আর 2 কে নেগলেক্ট করে দেবো, দিলে কি আসবে? 2 বাই কে আসছে। তো আমরা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে দেখবো যে কিছু নোন ফাংশনের পাওয়ার সিরিজ এই জিনিসটা স্যাটিসফাই করে কিনা, এটা আমরা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে গিয়ে দেখব। যেমন দেখা গেছে কি ই টু দি পাওয়ার কিউ স্কোয়ারের সিরিজ দেখো, ই টু দি পাওয়ার কিউ স্কোয়ার, ই টু দি পাওয়ার কিউ স্কোয়ার কি হবে? 1 প্লাস কিউ স্কোয়ার, তারপর হ্যাঁ কিউ টু দি পাওয়ার 4 বাই 2 ফ্যাক্টোরিয়াল, এরকম করে করে যাবে, মানে কিউ টু দি পাওয়ার 2n বাই n ফ্যাক্টোরিয়াল, তাই তো? তাহলে এখানে কিউ টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট কত হবে? 1 বাই n বাই 2 ফ্যাক্টোরিয়াল, কারণ কিউ টু দি পাওয়ার 2n এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1 বাই n ফ্যাক্টোরিয়াল, তাহলে কিউ টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট কত হবে? n এর জায়গায় n বাই 2। তো এটাকে আমি নাম দিলাম সাপোজ bn, তাহলে bn প্লাস 2 কত হবে? না 1 বাই n বাই 2 প্লাস 1 এর ফ্যাক্টরি, এটা হচ্ছে n এর জায়গায় n প্লাস 2 বসিয়ে দেখো, তাই n বাই 2 প্লাস 1। সো আমরা যদি দেখি যে bn প্লাস 2 বাই bn লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে যেটা আসবে নিয়ারলি ইকুয়াল টু, মানে উইল ফল অ্যাজ 2 বাই n। তাহলে দেখো আমরা হারমোনিক অসিলেটরের যে সলিউশন করতে গিয়ে যে এফ কিউ পেয়েছি, তার যা সলিউশন, তার সলিউশনের যে পাওয়ার কোএফিসিয়েন্টগুলোর যে প্রপার্টি, আর ই টু দি পাওয়ার কিউ স্কোয়ারের যে প্রপার্টি পাওয়ার, মানে ই টু দি পাওয়ার কিউ স্কোয়ারের সিরিজের যে প্রপার্টি, এটা কিছুটা ম্যাচ করছে না, মানে অ্যাটলিস্ট কে টেন্স টু ইনফিনিটিতে এটা ম্যাচ করছে। সো আমরা এই জন্য প্রাইমারিলি ডিসাইড করলাম যে এফ কিউ ইট উইল বি ই টু দি পাওয়ার কিউ স্কোয়ার। তো ইট ইজ ডিসিশন। এবার আমাদের ডিসিশন কতটা ঠিক কতটা ভুল, এটা তো লিমিটে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের কাছে যখন কোনো অপশন নেই, জাস্ট এটা কিছুটা ম্যাচ করছে, এই জন্য দ্যাটস এ ডিসিশন জাস্ট। এর ফলে তাহলে সাই কিউ কত আসছে দেখো, সাই কিউ কত ধরেছিলাম আমরা? এ টু দি পাওয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 2 এফ কিউ। সো এ টু দি পাওয়ার কিউ স্কোয়ার করলে কি হচ্ছে? এ টু দি পাওয়ার প্লাস কিউ স্কোয়ার বাই। এগেইন ইটস এ ফিজিক্যালি, মানে ইটস ক্যান নট বি ফিজিক্যালি অ্যাকসেপ্টেড, তাই না? তার কারণ দেখো যদি কিউ টেন্স টু তুমি প্লাস মাইনাস ইনফিনিটি বসিয়ে দাও, সাই কিউ ইট উইল গো টু ইনফিনিটি। তাহলে এত কষ্ট করে আমরা যে সলিউশনগুলো করলাম বিভিন্ন প্রসিডিওর ফলো করে, দ্যাট ইজ নট কমপ্লিটলি রাইট, দ্যাটস কমপ্লিটলি রং অ্যাকচুয়ালি, এটা পুরোটাই ভুল। দেখো কারণ এরকম ওয়েভ ফাংশন তো কোনো সিস্টেমের হতেই পারে না। কি করে হতে পারে? ওয়েভ ফাংশনের একটা স্ট্রিক্ট প্রপার্টি হচ্ছে যে প্লাস মাইনাস ইনফিনিটিতে ওয়েভ ফাংশন উইল কনভার্জ, কিন্তু এটা স্যাটিসফাই করছে না। সো এই যে সলিউশন আমরা পেলাম এত সব করে, আমরা যে সলিউশনটা পেলাম, তো
তো এটা হচ্ছে কি, ইটস নট ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল। তাহলে আমরা কি করব, আমরা কি এর সলিউশন পাবো না? তোমাদের সাজেশন চাইছি। সো হাউ ক্যান ইউ টেক দ্য সলিউশন? তোমাদের সাজেশন চাইছি, কি করা যেতে পারে বলো? বলো কি করা যেতে পারে? কিছু একটা লিমিট নিতে হবে, ইনফিনিটি পর্যন্ত না যে। আচ্ছা, ঠিক আছে, বাকিরা কি কি বলছো বলো? বাকিরা বলো। আরে তোমরা ইন্টারেক্ট করবে তো ক্লাসে। কি হলো, কোশ্চেনটা বুঝতে পারছো তো? হ্যাঁ বলো। কোশ্চেনটা হচ্ছে, দেখো আমি পুরোটাই বলছি বিষয়টা, যে আমরা এই ধরো হারমোনিক অসিলেটরের একটা ইকুয়েশন পেয়েছি, শোডিঞ্জার ইকুয়েশন। তো আমরা এটাকে সলভ করব, সলভ করতে যাব। তো সলভ করতে করতে আমরা বিভিন্ন মেথডে গেলাম, কিছু জায়গায় আমরা ডিরেক্ট সলভ করতে পারছি না, অ্যাপ্রক্সিমেশন মেথডে গেলাম। তারপর আমরা এই জায়গায় এসে পৌঁছলাম আর কি, সাই কিউ ইকুয়াল টু এটা। কিন্তু এই যে সলিউশনটা আমরা লিখেছি অ্যাট দ্য এন্ড আমরা যে সলিউশনটা লিখেছি, ইটস নট ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল। কেন ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল? তার কারণ দেখো, তুমি যদি এই সলিউশন নাও, তাহলে সাই কিউ টেন্ডস টু প্লাস মাইনাস ইনফিনিটিতে ওয়েভ ফাংশন ডাইভার্জ করছে, ওয়েভ ফাংশন ইনফিনিটি হয়ে যাচ্ছে। এটা ওয়েভ ফাংশনের প্রপার্টিকে ভায়োলেট করছে। তার মানে এটা ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল সলিউশন নয়। তাহলে এখন আমার প্রশ্ন, যে তাহলে কি করা যেতে পারে? সলিউশন কি আমরা তাহলে পাবো না? সো হাউ ক্যান ইউ সলভ ইট? এটাকে কি করে সলভ করা যেতে পারে? এটা হচ্ছে কোশ্চেন আর কি। হ্যাঁ, এবারে বলো কি মনে হচ্ছে। দেখো, সৌরভ একটা ওপিনিয়ন দিয়েছে, দ্যাটস গুড ওপিনিয়ন। সেটা হচ্ছে কি, দেখো আমরা সলিউশনটা কিভাবে নিচ্ছি। আমরা সলিউশনটা নিচ্ছি এভাবে, যে সাই কিউ, যেটা সাই কিউ হচ্ছে সাই অ্যাসিম্পটোটিক কিউ ইন্টু এফ কিউ। এবারে সাই অ্যাসিম্পটোটিকটা নিয়ে কোনো সমস্যা না, এ টু দি পাওয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 2। সমস্যা হচ্ছে এফ কিউ নিয়ে। এই এফ কিউটা আমরা যেটা পেলাম, যে এটা ই টু দি পাওয়ার কিউ স্কোয়ার, অর্থাৎ এফ কিউকে তো আমরা এরকম ধরেছি, এফ কিউ ইকুয়াল টু সামেশন ওভার কে, কে রানস ফ্রম 0 to infinity a k q to the power k, so that will go to e to the power q square. এবার এটা পুট করে যে সলিউশনটা পেয়েছি, সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না ফিজিক্যালি, তার কারণ ওটা ওয়েভ ফাংশনের প্রপার্টিকে ভায়োলেট করছে। তো এখানে একটা জিনিস করা যেতে পারে, যে আমি এই কমপ্লিট সলিউশনটা নেবই না, অর্থাৎ এই পাওয়ার সিরিজের সমস্ত আপ টু ইনফিনিটি সমস্ত কোএফিসিয়েন্ট আমি নেব না। তো আমরা কি করব, উই উইল টেক দ্য সিরিজ up to a finite number of terms, অর্থাৎ আমি এটা ইনফিনিটি অবধি নেব না, আমরা নেব কি ফাইনাইট নাম্বার অবধি টার্ম রাখবো, তারপর আমি সিরিজটাকে টার্মিনেট করব। তো এই ধরনের সলিউশনকে বলা হয় কি, পলিনোমিয়াল। এটাকে বলে পলিনোমিয়াল। অর্থাৎ we will take the polynomial solution instead of the complete series solution. আমরা কমপ্লিট সিরিজ সলিউশন না নিয়ে আমরা নেব কি, পলিনোমিয়াল সলিউশন। তো একটা পলিনোমিয়াল কাকে বলে আশা করি বুঝতে পারছো, যে এ সিরিজ উইথ ফাইনাইট নাম্বার অফ টার্মস। ঠিক আছে, এ সিরিজ উইথ ফাইনাইট নাম্বার অফ টার্মস ইজ কল্ড দ্য পলিনোমিয়াল। আর ডিগ্রি অফ পলিনোমিয়াল কাকে বলে, ডিগ্রি অফ
পলিনোমিয়াল কাকে বলে? দি হাইয়েস্ট পাওয়ার, দি হাইয়েস্ট পাওয়ার অফ দ্য পলিনোমিয়াল। কোনো পলিনোমিয়ালে হাইয়েস্ট যত পাওয়ার থাকবে সেটাই হয়ে যাচ্ছে তার ডিগ্রি। তাহলে আমি এই যে এফ কিউ লিখছি, এফ কিউর আমি পলিনোমিয়াল সলিউশন নিলাম, সাপোজ এফ এন কিউ। তাহলে আমরা এখানে কি লিখব? সামেশন ওভার কে, কে রানস ফ্রম 0 টু ইনফিনিটি নয়, 0 টু এন এ কে কিউ টু দি পাওয়ার কে। তাহলে এটা পলিনোমিয়াল হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখন আমরা পলিনোমিয়াল টার্মস নিচ্ছি। তাহলে এটার মিনিংটা কি? যে এ কেটা a0, a1, a2, a3, a4 আপ টু an থাকবে। an এর পরে কিন্তু কোনো টার্ম থাকবে না, সব কটা জিরো হয়ে যাবে, সব কটা টার্মিনেট করছে। হ্যাঁ, an অবধি টার্ম থাকবে, an এর পরে যত টার্ম আছে an প্লাস 1, an প্লাস 2 আপ টু ইনফিনিটি, বাকি যত টার্ম আছে সব কটাকে আমরা টার্মিনেট করব, তবেই এটা পলিনোমিয়াল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি যদি বাকিটাকে টার্মিনেট করি তাহলে কি হবে না, a n প্লাস 2 দ্যাট উইল বি 0, ঠিক তো? দ্যাট উইল বি 0। তাহলে a n প্লাস 2 মানে কত ছিল? কি ছিল? a n প্লাস 2 ছিল কত না, ল্যামডা মাইনাস, না দেখো এখানটাতে ছিল এই যে 2n প্লাস 1, an প্লাস 1 তাহলে কত হবে? 2n প্লাস 1 মাইনাস ল্যামডা, 2n প্লাস 1 মাইনাস ল্যামডা অফ an বাই n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা পাচ্ছি কি, ল্যামডা ইকুয়াল টু 2n প্লাস 1। ওকে স্যার, n প্লাস 1 ইকুয়াল টু 0, an প্লাস 2 ইকুয়াল টু 0, রাইট, এটাই লেখা আছে। ওকে, তাহলে এবার একটা জিনিস খেয়াল করে দেখো, ল্যামডা টার্মটা কিন্তু কোনো পার্টিকুলার একটা টার্ম নয়। ল্যামডার ভ্যালুটা তুমি যেরকম পলিনোমিয়াল ধরবে, অর্থাৎ যত ডিগ্রির পলিনোমিয়াল ধরবে, ল্যামডার ভ্যালুটা সেভাবে হবে। তুমি যদি n ইকুয়াল টু 0 ধরো তাহলে ল্যামডার একটা ভ্যালু পাবে, যদি ল্যামডার n এর ভ্যালু 1 ধরো ল্যামডার আরেকটা ভ্যালু পাবে। অর্থাৎ ল্যামডা বিকামস discrete or it may be quantized also, আমরা দেখবো যদিও বা। অর্থাৎ ল্যামডা n এর উপর ডিপেন্ড করছে, তাই জন্য আমরা লিখছি ল্যামডা n বলে, ল্যামডা n ইকুয়াল টু 2n প্লাস 1। কারণ ল্যামডার কোনো পার্টিকুলার একটা ভ্যালু নয়, অনেকগুলো ডিসক্রিট ভ্যালু আমরা এখান থেকে পাচ্ছি। তো ল্যামডা কত ধরেছিলাম মনে আছে? তাহলে আমাকে ব্যাকে যেতে হবে, অনেক আগে আমরা কনসিডার করেছিলাম। ল্যামডা কত ধরেছিলাম দেখো, হ্যাঁ এখানে twice me by alpha square h cat square, right? ওকে, সো এইটা twice me by alpha square h cat square। এখানে দেখো মাস আলফা h cat সবকটা কিন্তু একটা জাস্ট ফার্ম কোয়ান্টিটি, ওগুলো কোয়ান্টাইজড হতে পারে না। তাহলে যে কোয়ান্টিটিটা একমাত্র ডিসক্রিট হতে পারে সেটা হচ্ছে n, মানে e, তাই জন্য en। ওকে, twice m en by alpha square h cat square that is equal to 2n plus 1। so that's why en কত হচ্ছে? en হয়ে যাচ্ছে কত? 2n plus 1 alpha square h cat square by 2n। এবারে আলফা ছিল কত? প্লাস মাইনাস m ওমেগা বাই h cat। তাহলে আলফা স্কোয়ার যদি বসিয়ে দিই তাহলে কত হচ্ছে দেখো, 2n প্লাস 1 কত হচ্ছে? h cat ওমেগা, তাই তো, বাই 2, অর্থাৎ n প্লাস হাফ h cat ওমেগা। তাহলে আমরা পুরো কমপ্লিট সিরিজ সলিউশন নিতে পারলাম না এফ কিউর জন্য, সে জায়গায় আমরা কি নিলাম? দ্যাটস এ পলিনোমিয়াল সলিউশন। অর্থাৎ এফ কিউর যে সিরিজ সেটাকে আমি n অবধি টার্মিনেট করলাম, n নাম্বার অফ টার্ম রেখে।
এবং সেক্ষেত্রে আমরা ডিসক্রিট সলিউশন পাবো, পাশাপাশি তার করেসপন্ডিং যে এনার্জি আইগেন ভ্যালু সেটাও আমরা পেয়ে গেলাম En ইকুয়াল টু n প্লাস হাফ h কাট ওমেগা। ওকে, সো অবভিয়াসলি সাই যেটা হবে, ওয়েভ ফাংশন যেটা হবে সেটাও কোয়ান্টাইজড হয়ে যাবে। সাই এন কিউ ইকুয়াল টু a টু দি পাওয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই টু, এফ কিউর জায়গায় আমরা লিখবো এফ এন কিউ, এফ এন কিউ, আর এফ এন কিউ ইজ এ পলিনোমিয়াল। এবং এই পলিনোমিয়ালের আমি যত ডিগ্রি ধরবো সেরকম ভাবে আমি নাম্বার অফ স্টেট পাবো। সো n is the স্টেট নাম্বার। কেন স্টেট নাম্বার বলছি? কারণ এনার্জিটা এখন ডিসক্রিট ভাবে কোয়ান্টাইজড হয়েছে, ডিসক্রিট অ্যান্ড কোয়ান্টাইজড হয়েছে। তো n চেঞ্জ হওয়া মানে কি এনার্জি লেভেল চেঞ্জ হওয়া, আর করেসপন্ডিংলি তার ওয়েভ ফাংশনও কিন্তু চেঞ্জ হচ্ছে। এবারে প্রশ্ন হচ্ছে যে এফএনটা কেমন পলিনোমিয়াল হবে, কোন পলিনোমিয়াল হবে? আমরা তো অনেক কটা পলিনোমিয়াল জানি, তো এটা কোনটা, কোন পলিনোমিয়ালটা হবে বলো, বলো কেউ? লেজেন্ডার। না, লিজেন্ডার হবে না। তো আমরা নিজেরা বের করে নেবো, এত ভাববো কেন? এফ কিউর ইকুয়েশন কি ছিল? এফ কিউর ইকুয়েশন কি ছিল মনে করো, এইটা এফ ডবল প্রাইম কিউ মাইনাস টু কিউ, আমার মনে থাকবে না, তোমরা একটু বলো তাহলে। মাইনাস টু কিউ ল্যামডা মাইনাস, আচ্ছা তাহলে কি হবে? এফ ডবল প্রাইম কিউ মাইনাস টু কিউ অফ এফ প্রাইম কিউ, তারপর কত? ল্যামডা মাইনাস ওয়ান, না ল্যামডা মাইনাস ওয়ান অফ এফ কিউ ইকুয়াল টু 0। তো এখানে ল্যামডা সমান আমরা কত পেলাম? 2n প্লাস 1, ল্যামডা n সমান। তাহলে সেক্ষেত্রে দেখো ইকুয়েশন কি হচ্ছে, এফ ডবল প্রাইম কিউ মাইনাস টু কিউ অফ এফ প্রাইম কিউ, তাহলে প্লাস 2n অফ এফ কিউ ইকুয়াল টু 0। এটা কি পলিনোমিয়াল? এটা কি পলিনোমিয়ালের ইকুয়েশন বলো? দিস ইজ হারমাইট পলিনোমিয়াল, হারমাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা। তাহলে আমরা তাহলে এফ এন কিউটা কত লিখতে পারি? এইচ এন কিউ, রাইট? তো তাহলে সাই এন কিউ যেটা আসছে সেটা হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই টু এইচ এন কিউ। এবং করেসপন্ডিং যে এনার্জি লেভেল ইএন সেটা হয়ে যাচ্ছে কি এন প্লাস হাফ এইচ কাট ওমেগা। এই অবধি বুঝতে পারলে কিনা বলবে একটু, রেসপন্ড করো প্রত্যেকে। তোমরা বড় হয়েছে, এমএসসি তে পড়ছো, সবসময় রেসপন্ড করবে ক্লাসে। তোমরা বেশি জানো আমার চেয়ে অনেক ক্ষেত্রে, মানে আমার চেয়ে বলতে আমি শুধু না, মানে তোমরা ইউনিভার্সিটিতে যে পড়ছো ইউমে তোমার কাছে বেশি নলেজ থাকতেই পারে, তাই না? তো ক্লাসে ইন্টারেক্ট করবে এই জন্য। তো ওভারঅল ইটস এ ডিসকাশন, ইটস নট এ জাস্ট লেকচার। হ্যাঁ বলো, তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ কি করে বুঝলেন আর কি? না, তোমরা গ্র্যাজুয়েশনে পড়োনি হারমাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশন? এটা মনে থাকে। হ্যাঁ, এটা এটা মনে রাখতে হয়। যেমন লিজেন্ডার ইকুয়েশন কি হয়? 1 মাইনাস এক্স স্কোয়ার ডেল টু ওয়াই বাই ডেল এক্স টু, তাই না? মাইনাস 2x ডেল ওয়াই বাই ডেল এক্স প্লাস n ইন্টু n প্লাস 1 ওয়াই ইকুয়াল টু 0। সেটা লিজেন্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা সেরকম হারমাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে? মানে এইটা এই 2n দিয়ে যেটা লিখেছি, অর্থাৎ ল্যামডা মাইনাস ওয়ানটাতে হবে না, ওটা পলিনোমিয়াল হবে না। পলিনোমিয়াল সলিউশন পেতে গেলে এটাকে 2n হতে হবে। So it will depend, the solution will depend on this value of n ভ্যালুর উপর ডিপেন্ড করবে আর কি। ওকে, আচ্ছা এবারে যদি সিস্টেমটা
এরকম হয়, অর্থাৎ লিজেন্ড্রি মানে সরি হারমোনিক অসিলেটর কিন্তু তার এক সাইড রিজিড করা আছে, অর্থাৎ Vx ইকুয়াল টু হাফ অফ m ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার যখন x গ্রেটার or ইকুয়াল টু 0 and ইকুয়াল টু ইনফিনিটি যখন x লেস দেন 0। তাহলে এই সময় সলিউশন কি হবে? কি হবে বলো? মানে এটা হারমোনিক অসিলেটর কিন্তু ওয়ান সাইডেড, একদিক বন্ধ করা আছে। কি মনে হয়? তোমরা পড়েছো কিন্তু এগুলো নতুন নয় তোমাদের কাছে। অ্যানসার কি হবে? স্যার এটা হচ্ছে স্যার হুম ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েলের মতো आंसर কি? না, দেখো বলছি ব্যাপারটা। আচ্ছা, আমরা হারমোনিক অসিলেটরের সলিউশন পেয়েছি। খেয়াল করে দেখো, যদি n অড হয়, n যদি অড হয় তাহলে সাই n কিন্তু অড ফাংশন হচ্ছে, অর্থাৎ সাই n অফ মাইনাস কিউ সমান মাইনাস অফ সাই n কিউ হচ্ছে। আর n যদি ইভিন হয় তাহলে দেখো সাই n অফ মাইনাস কিউ সমান হচ্ছে সাই n অফ কিউ, অর্থাৎ n ও ইভিন, মানে সাই n ও কিন্তু ইভিন হচ্ছে। খেয়াল করে দেখো, কারণ হারমাইট এটা তো ইভিন অলওয়েজ। হারমাইট পলিনোমিয়াল n ইভিন হলে, মানে ডিগ্রি যদি ইভিন হয় তাহলে সেটা ইভিন হয়, পজিশনের ইভিন ফাংশন হয়। আর যদি ডিগ্রি অড হয় তাহলে কিন্তু পজিশনের অড ফাংশন। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখো অড ইভিন দুটো সলিউশনই আছে। ওয়েভ ফাংশনের ইভিন কিছু সলিউশন আছে, কনজিকিউটিভলি ইভিন এবং অড দুটো সলিউশনই কিন্তু তুমি পাবে। ওয়েভ ফাংশনের ইভিন সলিউশন, অড সলিউশন দুটো সলিউশনই পাবে। তো এটা তখনই সম্ভব হয় যদি যদি দেখা যায় যে পোটেনশিয়াল যেটা আছে Vx এটার যদি ডেফিনাইট সিমেট্রি থাকে। ডেফিনাইট সিমেট্রি মানে কি? যদি v of মাইনাস এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস Vx হয়, অর্থাৎ ইভিন ফাংশন হলেও চলবে, অড ফাংশন হলেও চলবে, কিন্তু এই ডেফিনাইট সিমেট্রিটা থাকতে হবে। তবে এর করেসপন্ডিং যে সাই হবে সেটা অড এবং ইভিন দুটো সলিউশনই পাবো। ঠিক আছে, যেমন এইটাতে হারমোনিক অসিলেটরে তুমি দেখো এর পোটেনশিয়ালটা কিন্তু এরকম হয়, অর্থাৎ এখানে সিমেট্রিক পোটেনশিয়াল ছিল, তাই জন্য করেসপন্ডিং যে ওয়েভ ফাংশন সেখানে কিন্তু ইভিন সলিউশনও পেয়েছো, অড সলিউশনও পেয়েছো। কিন্তু যদি দেখা যায় যে v of মাইনাস এক্স নট ইকুয়াল টু প্লাস মাইনাস Vx, তাহলে শুধুমাত্র অড সলিউশন পাবে, অড সলিউশন অফ সাই। অর্থাৎ এইটার ক্ষেত্রে তুমি শুধুমাত্র সাই 1 পাবে, সাই 3 পাবে, সাই 5 পাবে, কিন্তু সাই 0, সাই 2, সাই 4 এইগুলো পাবে না। অর্থাৎ এর গ্রাউন্ড স্টেট হবে কিন্তু n ইকুয়াল টু 1 এর জন্য। রেদার আমরা নর্মাল হারমোনিক অসিলেটরে গ্রাউন্ড স্টেট পেয়েছি n ইকুয়াল টু 0 এর জন্য, এখানে কিন্তু গ্রাউন্ড স্টেট n ইকুয়াল টু 1 এর জন্য। এবং পরবর্তী স্টেটগুলো শুধুমাত্র অড স্টেটগুলো পাবে, ইভিনগুলো পাবে না। বুঝতে পারছো? বুঝতে পারছো কি কথাটা কি বলছি? শুধুমাত্র কিন্তু অড সলিউশনগুলো এখানে পাবে। ফর এক্সাম্পল তোমরা দেখেছো হয়তো যখন তোমরা ইনফাইনাইট স্কোয়ার ওয়েল পড়েছিলে, যে এটা x ইকুয়াল টু 0 আর এটা x ইকুয়াল টু a, এখানে Vx 0, এর সলিউশন কত পেয়েছিলে মনে আছে? সাই n x রুট ওভার 2a সাইন n বাই x বাই a। দেখো সাইন কিন্তু অড ফাংশন, তার কারণ এখানে কিন্তু ডেফিনাইট কোনো সিমেট্রি নেই, অর্থাৎ এটা অ্যাসিমেট্রিক ওয়েল। ঠিক আছে, অ্যাসিমেট্রিক ওয়েল। তো অ্যাসিমেট্রিক ওয়েল হওয়ার জন্য
অ্যাসিমেট্রিক ওয়েল হওয়ার জন্য এখানে তোমার শুধুমাত্র অড সলিউশন গুলো পাচ্ছ। কিন্তু তুমি যদি এই ওয়েলটাকেই এইভাবে ধরতে যে এটা x ইকুয়াল টু মাইনাস a বাই টু আর এটা হচ্ছে x ইকুয়াল টু a বাই টু, একই ওয়েল, অর্থাৎ সেই উইথটা কিন্তু a, কিন্তু এটা কিন্তু সিমেট্রিক। তাহলে এক্ষেত্রে কিন্তু তুমি সাইন এবং কস দুটো সলিউশনই পাবে, অর্থাৎ এখানে অড ইভিন দুটো সলিউশনই পাবে। তোমরা করে দেখেছো এটা সিমেট্রিক ওয়েলে, ঠিক আছে? তো তাই জন্য সিমেট্রিক পোটেনশিয়াল হলে অড ইভিন দুটো সলিউশনই তোমরা কিন্তু পাবে, কিন্তু অ্যাসিমেট্রিক হলে শুধুমাত্র অড সলিউশনটা পাবে। তো এখানেও সেই একই ব্যাপার হচ্ছে, যেহেতু এটা অ্যাসিমেট্রিক হারমোনিক অসিলেটর, ওয়ান সাইডেড আমি রিজিট করে দিয়েছি, তখন কিন্তু শুধুমাত্র অড সলিউশন পাবে, ঠিক আছে? তো অনেক সময় এরকম দেয় যে এরকম বললো যে ভি এরকম দিয়ে দিয়েছে যে Vx ইকুয়াল টু তোমার হাফ অফ m ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার when x greater or equal to 0 দিয়ে বললো যে কমপ্লিট যে সলিউশন সাই এক্স, এটা বলে দিল এরকম যে 1/√2 phi 1 প্লাস হাফ phi 2 প্লাস হাফ phi 3 দিয়ে বললো যে phi 1 phi 2 phi 3 এরা হচ্ছে কি গ্রাউন্ড স্টেট আর এক্সাইটেড স্টেটস, দিয়ে বললো যে এভারেজ এনার্জি বার করতে। তো তোমরা স্বাভাবিকভাবে এখানে phi 1 কে ভাববে n ইকুয়াল টু 1, phi 2 কে ভাববে n ইকুয়াল টু 2, phi 3 কে ভাববে n ইকুয়াল টু 3, বাট দ্যাট কমপ্লিটলি রং। এখানে phi 1 কিন্তু 1, ঠিক আছে, কারণ গ্রাউন্ড স্টেট। phi 2 কিন্তু n ইকুয়াল টু 3 আর phi 3 কিন্তু n ইকুয়াল টু 5, কারণ এখানে তোমাকে এরকম পোটেনশিয়াল দেওয়া হয়েছে। এই পোটেনশিয়ালে শুধুমাত্র অড ওয়েভ ফাংশনগুলোই পাবে, দিয়ে এটার উপর তোমাকে এভারেজ করতে হবে, ঠিক আছে? যদি কমপ্লিট হারমোনিক অসিলেটর দিত তাহলে তুমি এটাকে 1 2 3 ধরতে পারো। এখানে কিন্তু শুধুমাত্র আমরা অডগুলো ধরতে পারবো, তো এইভাবে ক্যালকুলেট করা, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার হারমোনিক অসিলেটরের এটা ডিরেক্ট সলিউশন, অ্যানালিটিক সলিউশন। এরপরের দিন আমরা কিন্তু ল্যাডার অপারেটর দিয়ে, অর্থাৎ সলিউশন অফ হারমোনিক অসিলেটর উইথ অ্যালজেব্রিক অপারেটরস, আমরা সেটা দেখব। তো পরের ক্লাসটা খুব ইন্টারেস্টিং, কিন্তু পরের ক্লাসটা তোমরা অবশ্যই জয়েন করবে, ঠিক আছে? এবং সেটার অ্যাপ্লিকেশন কিন্তু পরবর্তীকালে অন্যান্য অনেক ফিজিক্সের অনেক পার্টে কিন্তু আছে, তো সেটা